আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক। কারণ হচ্ছে যে পুলিশের যে চেহারা আমরা দেখেছি বিগত সরকারের আমলে সেইটা কিন্তু যে আন্দোলনটা, ছাত্র আন্দোলনটা আমরা দেখেছি, সেখানে কিন্তু আসলে প্রতিপক্ষ ছিল পুলিশ, এবং পুলিশ সেই ইমেজ থেকে বের হওয়ার জন্য কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে। সেই জায়গাটায় এরকম একটা ঘটনা কিন্তু নতুন করে আবার পুলিশকে বিতর্কের মুখে ফেললো। তো যদিও দুজনকে বোধহয় সাসপেন্ড করা হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই ঘটনা ঘটবে কেন? নাইম কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার এবং অত্যন্ত পরিচিত মুখ, এবং সে নিজের পরিচয় দিয়েছেন। পরিচয় দেওয়ার পরও এই ঘটনা, এটা তো আসলে এখানে আপনাকে একটু একটা বিষয় আমার জানার আছে, সেটি হচ্ছে যে যতটুকু গণমাধ্যমগুলোতে খবর এসছে সেটাতে বলা হচ্ছে যে আমরা জানি যে আসলে নিরাপত্তা বাহিনীতে তাদের ব্যক্তিগত কিছু বা প্রাতিষ্ঠানিকভাবে কিছু সোর্স থাকে যারা হচ্ছে নানা খবরাখবর দেয়, এটা আসলে সাংবাদিকদেরও থাকে। এই চট্টগ্রাম মহানগর পুলিশ বলছে যে তাদের যে সোর্স খবর দিয়েছে যে এই যিনি বিদেশ থেকে এসছেন, তারা নাইমকে চেনে না, তার সাথে অবৈধ কিছু একটা আছে, তাকে এই জন্য ধরতে হবে। এই যে সোর্সের উপর ভিত্তি করে যে এই ধরনের হেনস্থার একটি জায়গা, এটা পুরো অদক্ষতা, বুঝছেন? এটা অদক্ষতার চরম মাত্রা পুলিশের। কারণ হচ্ছে আমার কাছে তো দিনে অন্তত 100 সোর্স থেকে 100 ধরনের নিউজ আছে। আমি কি ফিল্টার না করে এটা দেই? ক্রস চেক না করে দেই? সোর্স একটা বলে দিলে আমি সেভাবে কি নিউজটা দিয়ে দেই? আপনি দেন, আপনিও তো সেই নিউজ দেন না যে আপনি তো ক্রস চেক করবেন। তো পুলিশ যদি তাদের সোর্স কারা হয় সেটা আপনি ভালো করেই জানেন, আপনি মাঠের সাংবাদিক ছিলেন। এই সোর্সের উপর ডিপেন্ড করে এরকম একটা ব্যবস্থা নেয়া, আর উনাকে পুলিশ চিনবে না, এটা তো হতে পারে না। হ্যাঁ, উনি ওনার আইডি কার্ডও দেখিয়েছে, আর সে অত্যন্ত সে আমাদের জাতীয় প্লেয়ার, একটা আইকনিক প্লেয়ার, তাকে চিনবে না পুলিশ, এটাও তো একটা। আমি রাজনীতি করি, আমি সাংবাদিকতা করি, আপনি সাংবাদিকতা করেন। আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে না চিনি, আমরা যদি বিএনপি মহাসচিবকে না চিনি, আমরা যদি বিএনপির অর্থমন্ত্রীকে না চিনি, তাহলে আমার তো এই সাংবাদিকতাটা করারই অধিকার নেই। হচ্ছে যে ক্রিকেট নিয়ে আমাদের সবচেয়ে বেশি উন্মাদনা থাকে। আমরা সকল সময় দেখি যে ক্রিকেটের যে কোনো দেশের লিগ হোক আর বাইরের কোনো, যেমন অস্ট্রেলিয়ার সাথে আমরা জানি সিরিজ চলছে, সবকিছু মিলে তখন আমরা সবারই হচ্ছে খেলা নিয়ে আলোচনা করি থাকে, এবং আমাদের ক্রিকেট উন্মাদনা খুব বেশি, এবং আমরা ক্রিকেটারদের সবাইকেই চিনি, এবং চেনাটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি এরকম এত এক্সট্রিম পর্যায়ে যাবে কেন? আমরা তো আমরা তো চাচ্ছি যে পুলিশ ফাংশন করবে নিয়ম মতো, যেটা পুলিশ সংস্কার কমিশনে আপনি দেখেছেন যে কি কি সুপারিশ ছিল, আমরা এবং তার কিছু প্রতিচ্ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছিলাম। যেমন এখন ট্রাফিক পুলিশের যে অ্যাটিটিউড অত্যন্ত পজিটিভ, তারা কিন্তু দেখবেন যে ফাইনটা করে খুব সুন্দরভাবে, আদায়ও হচ্ছে অনেক, কিন্তু আগের মতো ওইরকম হিসিংটা নাই, বুঝছেন? তো কিছু টেকনিক তারা অ্যাপ্লাই করছে। তো এখানে এটার বাইরে গিয়ে এইভাবে একজন জাতীয় প্লেয়ারকে এইভাবে হেনস্থা করা, তার পরিচয় দেয়া, আইডেন্টিটি দেয়া, এরপরে তার সমর্থকরা গিয়ে তাকে উদ্ধার করে, পুলিশ তখনও তাকে চিনছে না, খুবই দুঃখজনক, খুবই সো স্যাড। অবশ্যই এম কায়সার যুক্ত হয়েছেন আমাদের সাথে, আশা করি আপনি আমাদের শুনতে পাচ্ছেন। নাইমের সাথে যে ঘটনা ঘটে গেছে, অবশ্যই সেটি দুঃখজনক এবং লজ্জাজনকও বলে। আমরা আসলে সেটি কম বেশি সবাই আসলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি, এবং যদিও দেখেছি যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই যে পরিবর্তনের কথা আমরা বারবার বলেছি, আমরা হয়তো বা প্রশ্নটি এরকম যে একজন জাতীয় দলের ক্রিকেটারকেই হচ্ছে এভাবে হেনস্থা করাচ্ছে, সাধারণ মানুষের বিষয়টাতে আরও হয়তো ভয়াবহ। প্রথমত আপনার দৃষ্টিতে এই হেনস্থার জায়গাটি আপনি কতটা অপেশাদার হিসেবে দেখেন প্রশাসনের পক্ষ থেকে, এবং এই বিষয়টি যাতে সামনে অন্য কারোর সাথে না ঘটে তার জন্য বিসিবিরও আসলে কোনো ধরনের বার্তা দেওয়া দরকার কিনা আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এই পুরো বিষয়টি যে একেবারে অপেশাদার হয়েছে সেটা কিন্তু স্বয়ং স্বীকার করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রামের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমার তার নামটা এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু আমি ওনার ব্রিফিং শুনছিলাম, এবং তিনি বলেছেন যে যেটা পেশাদারিত্ব নিয়ে করার কথা সেই ধরনের পেশাদারিত্ব এখানে আসেনি, এবং আমরা এখানে অপেশাদারিত্বের কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। কিন্তু পুরো বিষয়টা যেটা ঘটেছে সেটা আসলে দুঃখজনক, এবং আমি দেখছিলাম যে অনেকে লিখছেন, আপনার টেলপ দিচ্ছেন যে এটা ক্রিকেটার নাইমকে হেনস্থা করা হয়েছে। আমি বলবো যে এটা হেনস্থা না, এটা নির্যাতন, এটা অপরাধ, এটা অসভ্যতা। একটা স্বাধীন দেশে কোনোদিন কোনো নাগরিককে এই ধরনের নির্যাতনের সম্মুখীন তার পড়া উচিত না।
হ্যাঁ, মানছি যে তিনি ক্রিকেটার ছিলেন বলেই কিন্তু আজকে এই বিষয়টা এত সামনে এসেছে। কিন্তু আমরা জানি না যে প্রত্যেকদিন কত সাধারণ মানুষ এরকম ভাবে আপনি পুলিশের এই ধরনের বা আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষা করার দায়িত্বে রয়েছেন তারা তাদের কারণে বা তাদের মাস্তানির শিকার হচ্ছেন কতজন। এটা যদি নাইম ইসলাম একজন ক্রিকেটার না হতেন তাহলে দেখতেন যে এই বিষয়টা হয়তো এত সামনে আসতো না। আমি দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো বিষয়টা স্বীকার করেছেন যে এটা একটা ভুল হয়েছে এবং সেটার জন্য তারা তড়িৎগতিতে কিছু ব্যবস্থাও নিয়েছেন। ব্যবস্থাটা কি হলো, এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজনকে আপনার প্রত্যাহার করা হয়েছে চাকরি থেকে এবং একজনকে সম্ভবত গ্রেফতার করা হয়েছে। যেহেতু মামলা হয়েছে সেখানে মাত্র একজনকে কেন গ্রেফতার করা হবে? সেখানে তো একজন তার বিরুদ্ধে তাকে কিন্তু আপনি নির্যাতন করেনি, সেখানে প্রায় ৩-৪ জন একসাথে ছিলেন, একটা হাতে পাইপ দিয়ে একজন ক্রিকেটারকে পেটানো হয়েছে। এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কিছু হতেই পারে না। সো আমার কাছে মনে হচ্ছে যে পুরো এই অসভ্যতার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার এবং কঠোর শাস্তি দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আর আমি মনে করি যে এটি একটি ঘটনা এবং এই ঘটনার জন্য বাংলাদেশের পুরো পুলিশ প্রশাসনকে আপনার দায়ী করার কোনো কিছু নেই। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয় আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারা দায়িত্বে রয়েছেন তারা যেন আরো একটু সচেতন হবেন। সেই জায়গায় বিসিবির পক্ষ থেকেও আসলে আপনার কাছে কি মনে হয় যে আরো কোনো কঠিন অবস্থানে যাওয়ার কি সুযোগ ছিল, নাকি এখন যে আইনি প্রক্রিয়া আছে সেটিতেই আসলে সন্তুষ্ট থাকতে হবে? না দেখুন, এখানে তো আর প্রতিবাদ বিসিবি যতটুকু প্রতিবাদ করা সেটুকু করেছে এবং বিসিবির নির্বাচিত যে বোর্ড রয়েছে সে বোর্ডের প্রেসিডেন্ট পর্যন্ত বলেছেন, ক্রিকেটারদের সংগঠন রয়েছে কোয়াপ, সে কোয়াপ পর্যন্ত আপনার প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। সব ক্রিকেটাররা ফেসবুকে তারা একটা প্রতিবাদ জানিয়েছেন, সাংবাদিকরা প্রতিবাদ জানিয়েছেন। এখন দেখার বিষয়টা হলো যে এই প্রতিবাদের আপনার ফলশ্রুতিতে সেখানে যে পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়েছেন, তারা এই পুরো বিষয়টার কত দ্রুত একটা সমাধানে আসতে পারেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টা তাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কিন্তু এটার জন্য যে ক্রিকেট বন্ধ করে দিতে হবে বা এটার জন্য যে আপনার আরো মিছিল করতে হবে, প্রতিবাদ করতে হবে, আমি মনে করি না যে সেটার কোনো প্রয়োজন রয়েছে। যা প্রতিবাদ করার প্রয়োজন ছিল সেটা সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু প্রতিবাদটুকু হয়েছে। এখন দেখতে হবে যে যদি এই পুরো বিষয়টার বিচার যদি ঠিকমতো না হয় এবং তদন্ত প্রক্রিয়া যদি ঠিকমতো না ঘটে তখন সেটার জন্য আপনি প্রয়োজন হলে পরবর্তীতে আরো একটু প্রতিবাদ করার প্রয়োজন রয়েছে। তবে পুরো বিষয়টা এটা আমি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে কোনো মতে এটা মেনে নিতে পারছি না যে বাংলাদেশের একজন ন্যাশনাল ক্রিকেটারের সঙ্গে এই ধরনের অসভ্যতার আচরণ করবে। এই বিষয়টা তো আমরা জানি যে অস্ট্রেলিয়ার সাথে আমাদের সিরিজ এবং একই সাথে বিষয়টি নিয়ে যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো গণমাধ্যমের থেকে বেশি আসলে সারা বিশ্বেরই খবর ছড়িয়ে যায়, সেটি যে ধরনেরই হোক না কেন, ভালো মন্দ, এটিও তো নিশ্চয়ই এর মধ্যে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর ফলে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা বা বাংলাদেশের ক্রিকেটাররা যে নিরাপদ না, এটি তো নিশ্চয়ই সামনের দিনগুলোতে প্রভাব পড়বে অন্যদের ভিতরে। এমনিতে অন্যরা অনেক দেশই তো আমাদের দেশে এসে খেলতে চায় না। সার্বিকভাবে বলতে গেলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আপনার খুব একটা যে ভালো হয়েছিল তা কিন্তু না, এবং সেই ভাবমূর্তি যাতে ভালো হয় সেইটা চেষ্টা করার একটা চেষ্টাটুকু কিন্তু চলছিল। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আমি মনে করি না যে সেখানে ক্রিকেটারদের নিরাপত্তার জন্য তেমন বড় কোনো কিছু ঘাটতি সেখানে দেখা দিবে। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে পুলিশ বাহিনীর যে একটা ভাবমূর্তির যে নষ্ট হয়ে গিয়েছিল সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটায় একটা বাধাগ্রস্ত হবে এবং সেই প্রক্রিয়াটা যে সত্যিকার অর্থে সঠিকভাবে এখন পর্যন্ত হয়নি, অন্তত এই ঘটনা সেটা প্রমাণ করছে। শেষ প্রশ্ন 1 মিনিট, সেটা হচ্ছে যে আজকে আমরা আসলে এই প্রসঙ্গের বাইরে বিশ্বকাপে যেহেতু আজকে ব্রাজিল এবং মরক্কোর খেলা রয়েছে, আপনার দৃষ্টিতে আজকে কার সম্ভাবনা বেশি জিতবার, এবং তার সাথে সাথে বলবেন আপনি নিজে কোন দল সাপোর্ট করেন? না, আমি মূলত এই প্রশ্নটার উত্তর আমাকে অনেকবার দিতে হচ্ছে। আমি মূলত কোনো দলকে সাপোর্ট করি না, যে দল ভালো খেলে সেই দলই সাপোর্ট করি। এটা একটু হয়তো বলতে পারেন যে না, একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আর আজকের এই ম্যাচটা একটু আপনার আমি মনে করি যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, কারণ দু দলের আপনার র্যাঙ্কিং এ খুব একটা পার্থক্য নেই এবং গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো, এবারও তারা বেশ শক্তিশালী দল। সবকিছু মিলে আমি একটা জমজমাট একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ একটা আশা করছি। তবে আমার প্রেডিকশনটা হলো যে দল এই ম্যাচে প্রথম গোল করবে সেই দলের জয়ের সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, আমরা সেটি রাতে ভোর রাতে আসলে আমরা জানতেই পারবো। অনেক ধন্যবাদ এম কায়সার, যুক্ত হয়েছেন। আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা হবে খেলার নিশ্চয়ই, এবং একই সাথে মোস্তফা আকমল আপনাকেও ধন্যবাদ, যুক্ত হয়েছেন একাত্তর জানালে। নিশ্চয়ই আমরা আবারও আপনাকে পাবো।